আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। নতুন আরও একটি বিষয় নিয়ে আমরা আমাদের কায়দার যে ৩ নম্বর সবক, সেই সবকের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। তো নতুন বিষয়টা কি ছিল? নতুন বিষয়টি হচ্ছে হরকতের পরিচয়। আজকে আমরা একটি নতুন বিষয়ে এর দিকে অগ্রসর হব। তো ৩ নম্বর সবকের মুখ্য বিষয় হচ্ছে কি? জবর, জের, পেশ, যেটাকে হরকত বলা হয়। এই হরকতের পরিচয় সংক্রান্ত কিছু বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো এখন দেখি আমরা এখানে কি লিখেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু হাইলাইট করে আমরা যে হরকতের পরিচয়টা আছে সেই পরিচয়টা কিন্তু দিয়ে দিয়েছি। এক জবর, এই যে আলিফ, তার উপরে একটা ছোট্ট চিহ্ন, যে সেটা কিন্তু জবর বলা হয়। এক জের, আলিফের নিচে যেই টানটা রয়েছে সেটাকে কি বলা হয়? জের। এক পেশ, তো আলিফের উপরে যে চিহ্নটা রয়েছে গোলাকার আকৃতির, একটু লম্বা, এটাকে বলা হয় পেশ। এই তিনটাকে একত্রে মিলিয়ে হরকত বলা হয়। এখন কথা হচ্ছে, এই যে এক জবর, এক জের, এক পেশ আমরা বললাম, এক শব্দটা উল্লেখ করার প্রয়োজন নেই। যদি কেউ করতে চায় কোনো সমস্যা নেই। বিভিন্ন কায়দাগুলোতে এক এক করে শব্দগুলো উল্লেখ করা হয়েছে বিধায় এখানে আমরা উল্লেখ করে দিলাম এক জবর। কিন্তু একটা যদি কেউ উল্লেখ না করে শুধু বলে জবর, জের, পেশকে হরকত বলে, কোনো সমস্যা নেই। তো যখন তানবিনের কথা আসবে, যে দুই জবর, দুই জের, দুই পেশ, তখন তো দুইটা করে কথা আসেই। তো সেই জন্য একের সময় আলাদা করে এক বলার প্রয়োজন পড়ে না। তো হরকতের উচ্চারণটা সবসময় কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হবে, ধীরস্থিরভাবে হবে না। ধীরস্থিরভাবে হলেই সমস্যা হয়ে যাবে, সেটা আমরা পরে বলবো। আলিফে জবর, জের, পেশ ও জজম হলে ওই আলিফকে হামজা বলা হয়। তো এখানে একটা সুন্দর নিয়ম, সেটা আমরা জেনে নিয়েছি, যে আলিফের মধ্যে যে কোনো ধরনের হরকত যদি আসে, এমনকি জজম, তো জজম কি জিনিস, জজমের ব্যবহারটা আমরা পরে পড়ব। কিন্তু জজমটা হলে, জজমের আরেক নাম হচ্ছে সাকিন। সাকিন হলেও সে আলিফটার আলিফ থাকবে না, সেটা হামজার উচ্চারণে চলে আসবে, হামজার উচ্চারণে চলে আসবে। এখন আমরা উদাহরণ দেখব। প্রথমত, এই যে এখানে আলিফের উপর জবর, আলিফের নিচে জের, আবার আলিফের উপর পেশ, তিনোটা আসছে। কিন্তু আমরা এখানে আলিফ পড়ব না, আমরা কি পড়ব? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। কারণ আলিফের কখনো নিজস্ব উচ্চারণ হতে পারেই না। আলিফ উচ্চারণ করতে গেলে অবশ্যই সেটা হামজার উচ্চারণেই চলে আসবে। তো সেই জন্য আমরা পড়বই হচ্ছে ডাইরেক্ট হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তো যখন হামজার শেপ পুরোটা আকার আকৃতিটা হামজাটা আসবে, তখন সে আমরা হামজাই পড়ব, দুইটাই হামজা থাকবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এই যে তাড়াহুড়া, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হা জবর হা এইভাবে পড়া যাবে না, হা জের হি, হা পেশ হু। ধীরস্থির পড়তে গিয়ে যেন কোনো হরকতের মধ্যে টান চলে না আসে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ। তো গলার ভিতর থেকে উচ্চারণ, এবং সেটা তাড়াতাড়ি। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ আই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। আরবিতে খুব খেয়াল রাখতে হবে, দুইটা জায়গায় শুধু আমাদের ঠোঁটটা গোল হবে। কোনটা? এক হচ্ছে এই যে পেশ, আর এক হচ্ছে ওয়াও। এই দুইটা সময়, একটা হরফ আর একটা হরকত, এর সময় উচ্চারণটা হবে কি? উচ্চারণটা করতে গিয়ে আমাদের ঠোঁটটা গোল করতে হবে। এখন আরেকটা হরফ আছে যেমন নুন। এখন নুনে কিন্তু, যদিও আমরা ঠোঁটটাকে গোল করি, নুন হরফটার জন্য না, নুন হরফটাকে লিখতে গিয়ে পেশ ব্যবহার করা লাগে। যেমন নুন ওয়াও পেশ নু, নুন দুই পেশ নুন, নু নুন। ওটাকে যখন আমরা বলি নুন, তো পেশের কারণে আসলে ঠোঁটটা গোল হয়। তো নুন হরফটার জন্য না, বরং নুন হরফটাকে ভেঙ্গে লেখার জন্য বা পড়ার জন্য যেই শব্দটা আমরা ব্যবহার করি মুখ দিয়ে, সেটাকে পেশের জন্য গোল করতে হয়। এছাড়া আর কোনো হরফ উচ্চারণ করতে গিয়ে বা হরকত উচ্চারণ করতে গিয়ে কখনোই ঠোঁট গোল করা যাবে না, তাহলে সহি উচ্চারণটা হবে না।
কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এই যে ইয়ার উচ্চারণটাতে অনেকের কিন্তু একটু কষ্ট হয়, তাই আমি আবার বলছি, ইয়া জবর ইয়া, ইয়া জের ই একটু চাপ দিয়ে, হামজা জের ই আর ইয়া জের ই একটু চাপ দিয়ে, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ। তো ইয়া ই ইউ, আ ই উ, ঠিক আছে, হামজার ইয়ার পার্থক্য হয়ে গেল। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু। তো দদের উচ্চারণ যেমন মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতে গোড়ার সঙ্গে লেগে আওয়াজটা মোটা হবে, আর দালটা হবে জিহ্বার আগাটা উপরে তালুর সঙ্গে গিয়ে লেগে একটু চিকন হবে কিন্তু। তো দদ, দদ জবর দ বা দা যদি কেউ বলে ফেলে তাহলে কিন্তু হরফ চেঞ্জ হয়ে যাবে। দদ সবসময় মোটা, দাল সবসময় একটু পাতলা হয়ে যাবে। তো দ দি দু। এরপরে কি লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু। এই যে আওয়াজটা এখানে আমি মোটা করলাম, কারণ তা, তার সাথে তয়ের পার্থক্য করতে হবে। তা যদি হয় এরকম চিকন পাতলা, তা জবর তা, তা যে তি, তা পেশ তু। ত জবর ত মোটা, যেই মাখরাজ সেই মাখরাজ থেকে এবং আওয়াজটা মোটা হবে। ত জের তি, ত পেশ তু, এভাবে মোটা করে। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। আরও কিছু হরফ নিচে রয়েছে। তো এই তা পর্যন্ত আমরা গিয়েছিলাম। এখন আমরা সদ পড়ব। সদ জবর স, সদ জের সই, সদ পেশ সো, স সি সো। তো জিহ্বার আগাটা নিচের ঠোঁটের কি বলে নিচের দাঁতের পেটের সঙ্গে কিন্তু লাগবে গিয়ে। তো সেখানে গিয়ে আমরা আমাদের জিহ্বাটাও লাগাবো, আওয়াজটাকে একটু মোটা করব। সদ জবর স, সদ জের সই, সদ পেশ সো, সো। এইভাবে মোটা করে উচ্চারণটা হবে, যাতে করে আমাদের উচ্চারণটা সিনের সাথে মিলে না যায়। সিন তো স্বাভাবিক, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। আর এখানে হচ্ছে স সি সো, আওয়াজটা একটু মোটা হবে মুখের ভিতরে। জা জবর জা, জা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। অনেকে কিন্তু এই ঝাটা উচ্চারণ করতে গিয়ে তখন বাংলার বর্গীয় বা অন্তস্থীয় জয়ের মতো করে ফেলে, এরকম যেন না হয়। যা জবর যা, যা জের জি, এরকম যেন না হয়। ঝা ঝা এরকম একটা শব্দ হবে এবং জিহ্বার আগাটা গিয়ে নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে। ঝা জবর যা, যা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। এই উচ্চারণ সহি। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, জ জি জু। জিহ্বার আগাটা দাঁতের আগার সঙ্গে গিয়ে লাগবে, তাই না, উপরের দাঁতের আগার সঙ্গে। এটা হচ্ছে জ জাল সায়ের মাখরাজ, 13 নম্বর মাখরাজটা। তো জটা এর সাথে যেন জালের সাথে মিলে না যায়, এই জন্য জটাকে মোটা করতে হয়, জালটাকে একটু পাতলা করতে হয়, সাটা আরও পাতলা, তাই না। তো জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, মোটা। জাল জবর দা, জাল জের জি, জাল পেশ জু, দা জি জু। এখানে অনেকেই যা জি জু এইভাবে জিমের সাথে মিলিয়ে ফেলে কিন্তু। তো এদিকে খেয়াল রাখতে হবে, জালটা সবসময় নরম, দা জি জু এভাবে নরমভাবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। এই যে সা সি সু আমরা পড়লাম, এখানে কিন্তু সিনের সাথে অনেকে মিলিয়ে ফেলে। সা জবর সা এইভাবে পড়ে, এইভাবে পড়লে কিন্তু গলত, ভুল হবে।
সা জবর সা, সা জের সি, সা পেশ সু। মাখরাজ ঠিক থাকলে কিন্তু উচ্চারণটা সহি হয়ে যায় মোটামুটি, কারণ সায়ের মাখরাজ কি, জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে লাগবে উপরের, আর সিনের মাখরাজটা কোথায়, জিহ্বার আগা নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে। তো দুইটার পার্থক্যটা এইভাবে মাখরাজ দ্বারা করলে কিন্তু স্পষ্ট হয়ে যায়। এরপরে আসি আমরা ওয়াও। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই। ওয়াও পেশ উ, চাপ দিয়ে, ওয়াও পেশ উ। এটা যেটা আবার হামজার সাথে এভাবে মিলে না যায়, ওয়াও পেশ কেউ উ পড়লো না, এভাবে না, ওয়া উই উ, চাপ দিয়ে। এরপর আসলো কি বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এই পর্যন্ত আমরা শিখে ফেললাম হরকতের একটি ব্যবহার। এবার আমরা উদাহরণ দিয়ে এটা আরো স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা খেয়াল করছি যে এখানে কিন্তু এই যে হরকত আমরা শিখে আসলাম, এই হরকত যুক্ত শব্দের সেই অনুশীলন কিন্তু আমরা এখন শুরু করতে যাচ্ছি। তার মানে আমাদের মূল পড়া কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। যে এতক্ষণ আমরা যে বর্ণগুলো শিখলাম, যেটাকে আরবিতে আমরা হরফ বলে থাকি, হরফের বিভিন্ন ধরনের আকৃতি, আকার আকৃতি, মোরাক্কাব, তার সাথে সংযুক্ত হওয়া, এই সংযুক্ত শব্দ এবং তার সাথে হরকতের সংমিশ্রণ, দুইটার সমন্বয়ে মূল একটা শব্দ কিন্তু আমরা এখন শিখতে যাব। তো এই শব্দগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি সহজভাবে, আমাদের জন্য বাক্য পড়াটা খুব সহজ এবং আস্তে আস্তে বানানো আমাদের প্রয়োজন পড়বে না। তো এই জন্য খেয়াল করবো আমরা। প্রথমত বানান করি আমরা। হামজা, আমরা জানি যে আলিফকে জবর জের পেশ হরকত দিলে কিন্তু আলিফ হামজা হয়ে যায়। তো হামজা জবর আ, হা জবর হা, হায়ের আকৃতি আমরা বুঝতেছি। দাল জবর দা, কি হলো, আহাদা। সহজ হয় যদি আমরা দুটা করে একসাথে মিলাই। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। এই যে মিলাচ্ছি দুইটা দুইটা করে, যতগুলো বড় বড় শব্দে আসুক না কেন, 7 শব্দ 8 কি বলে 7 হরফ 8 হরফের শব্দ আসুক না কেন, দুইটা দুইটা করে যখন আমরা মিলাতে শুরু করব, তখন কিন্তু আস্তে আস্তে সেটাকে সহজভাবে উল্লেখ করা যাবে। আহাদা চলে গেল। এবার আমরা এটা দেখি। হামজা জবর আ, খ জবর খ, যেহেতু হায়ের উপরে নোক্তা তার মানে খ, এদিকে আবার দালের উপরে নোক্তা তার মানে জা, জাল জবর জা। হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, আখাদা, আখাদা। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আদিনা, আদিনা। হরকতের উচ্চারণ সবসময় কি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। এই জন্য তাড়াতাড়ি করে আমরা উচ্চারণ করছি। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আদিনা। হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, তাহলে কি হলো, আমার, আমার। এদিকে দেখি আমরা, এই যে উল্টা চিহ্ন, নিচে এক নোক্তা তার মানে বা, বা জবর বা। তো খয়ের এই হায়ের শেপটা বা আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি। তো নিচে উপরে এক নোক্তা রয়েছে খ, নিচে জের রয়েছে, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, তাহলে কি হলো, বাখিলা। জিম জবর যা, এই যে শব্দের মাঝখানে আইনটা আসার কারণে আইনটা এইভাবে হয়েছে। তো জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আলা, যা আলা। জিম জবর যা, মিম জের মি, জামি, লাম জবর লা, জামিলা। তো জিমের শেপটা আমরা দেখতে পাচ্ছি, মিমটাও দেখতে পাচ্ছি। প্রথমে জিমের এই আকৃতিটা দিয়ে তারপরে মিমটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে এসেছে, তাই না, নিয়ে আসা হয়েছে। তো জামিলা। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা। তো হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা হয়ে গেল। হা জবর হা, শিন জবর সা, হাসা, র জবর র, হাসা র। হা জবর হা, মিম জের মি, হামি, লাম জবর লা, হামিলা। হা জবর হা, লাম জের লি, হালি, মিম জবর মা, হালিমা। হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা। তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা হরফগুলোর ভিন্ন ভিন্ন নিজস্ব উচ্চারণ রয়েছে। সেই উচ্চারণগুলো সহিভাবে আগের থেকে শিখে আসলে এখানে শব্দগুলো উচ্চারণ ক্ষেত্রে আমাদের কোনো ভুল হওয়ার প্রশ্নই আসে না। হা জবর হা, ফা জের ফি, হাফি, জ জবর জ, হাফিজ। হা জবর হা, তা জবর তা, হাতা, বা জবর বা, তাহলে কি হলো, হাতাবা।
খ পেশ খু লাম জেল্লি খুলি কফ জবর ক খুলি ক খুলি ক খ জবর খ শিন জের শি খসি ইয়া জবর ইয়া তাহলে খসিয়া খসিয়া। এরপরে হচ্ছে কি খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলা ক দুইটা পড়লাম। জাল পেশ জু কাফ জের কি জুকি র জবর র। তো আমরা কাফ কি করে বুঝলাম? এই যে মাথাটা দিয়ে, তাই না? এই মাথাটা যেখানেই থাকবে সেখানেই কাফ হিসাবে বিবেচিত হবে। জাল পেশ জু কাফ জের কি জুকি র জবর র জুকি র। এরপর জাল জবর দা কাফ জবর কা দেখা র জবর র দেখা র কফ জবর ক তা জবর তা কতা লাম জবর লা কতালা। তাহলে শব্দগুলো আমরা পেয়ে গেলাম এবং বানান করেও পড়লাম। তো আমি সহজভাবে আবার বানান ছাড়া একটু স্মরণ করিয়ে দিই। প্রথমে আহাদা আখদা আদিনা আমার বাখিলা জাআলা জামিলা হাসাদা হাসার হামিলা হালিমা হাসিবা হাফিজ হাতাবা খুলিক খসিয়া খলাক যুকির যাকার কতালা। আরও কতগুলো শব্দ আমাদের সামনে আসবে, আমরা সেটা লক্ষ্য করি। তো এখান থেকে আমরা দ্বিতীয় বোর্ডে আবার বানান করি। কতগুলো উদাহরণ আরও রয়েছে। কফ জবর ক দাল জবর দা কদা র জবর র কদার কফ পেশ কু র জের রে কুরি হামজা জবর আ তাহলে কি হলো কুরি আ। লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে ইয়াও আসছে, আবার উপরে ছোট্ট করে একটা হামজাও দেওয়া হয়েছে। আরবিতে এমন অনেক শব্দ রয়েছে যে শব্দের মধ্যে হরফটা লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না। যেমনটি এখানে আমরা একটা উদাহরণ পেয়ে গেলাম যে ইয়া নিচে দেওয়া আছে, আবার আলাদা করে হামজা দিয়ে তারপর সেটার উপরে জবর দেওয়া হয়েছে, তাই না? কুরি আ। এরপরে কি ফা জবর ফা আইন জবর আ ফা লাম জবর লা ফা আলা ফা আলা আমরা পেয়ে গেলাম। তারপরে আইন জবর আ, এই যে আইনের মূল শেপটা এখানে শুরুতে, যেহেতু শব্দের শুরুতে সেজন্য এসেছে। লাম জবর লা কফ জবর ক আলা ক আইন জবর আ মিম জের মি লাম জবর লা আমিলা আইন জবর আ লাম জের লি মিম জবর মা আলিমা আইন জবর আ বা জবর বা সিন জবর সা আবাসা আইন জবর আ দাল জবর দা লাম জবর লা আদালা কাফ জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসাবা কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কি হলো কাতাবা। কাফ জবর কা ফা জবর ফা কাফা র জবর র কাফার কাফ জবর কা র পেশ রু কারু মিম জবর মা কারুমা তা জবর তা র জবর র তার কাফ জবর কা তারকা কফ পেশ কু তা জের তি কুতি লাম জবর লা কুতিলা সিন জবর সা জিম জবর জা সাজা দাল জবর দা সাজাদা ওয়াও জবর ওয়া সিন জবর সা ওয়াসা কফ জবর কা ওয়াসাক ওয়াও জবর ওয়া কফ জবর ক ওয়াক বা জবর বা ওয়াকবা ওয়াও জবর ওয়া হা জবর হা বা জবর বা ওয়াহাবা ওয়াও জবর ওয়া জিম জবর জা দাল জবর দা ওয়াজাদা ওয়াও জবর ওয়া লাম জবর লা দাল জবর দা ওয়ালাদা। তা আমরা এখানেও কতগুলো উদাহরণমূলক শব্দ পেয়ে গেলাম। শুরু থেকে আমি আবার পড়ছি বানান ছাড়া। তো কদার কুরিআ ফাআলা আলাক আমিলা আলিমা আবাসা আদালা কাসাবা কাতাবা কাফার কারুমা তারকা কুতিলা সাজাদা ওয়াসাক ওয়াকবা ওয়াহাবা ওয়াজাদা ওয়ালাদা। তো এই পর্যন্ত আমরা এই যে হরকতের যে বিবরণগুলো সেগুলো কিন্তু শিখতে পারলাম। আশা করি সকলের নিকট স্পষ্ট হয়েছে
এবং কয়েকবার আমরা চেষ্টা করব এই শব্দগুলোকে আবার বানান করে 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 সামনে আগানো। আবার বানান ছাড়া পড়তে পারি কিনা সেটা একটা নিজেই টেস্ট নিব। আর নিজে যদি টেস্ট নিতে না পারি অন্যকে বলবো যে এমন কেউ আছে যে সামনে যে তোমার কায়দাগুলো পারে, শব্দগুলো বুঝে, তাকে বলা, ভাই দেখো তো আমার পড়াটা হয় কিনা, দেখো তো আমার এই বানানটা ঠিক আছে কিনা, এইভাবে নিজের জন্য চেষ্টা করা, অনুশীলনে নিয়ে আসা। যাক আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত হরকতের বিবরণগুলো শিখলাম। পরবর্তী আলোচনা নিয়ে আমরা আবার আসছি।